21 শতকের ভারতবর্ষ। শিক্ষা, কৃষি, বাণিজ্য থেকে শুরু করে প্রযুক্তি, পরিষেবা সব ক্ষেত্রেই উন্নতির শিখর ছুঁয়েছে আমাদের এই দেশ। উন্নয়নশীল তকমা ঝেড়ে ফেলে ক্রমশ উন্নত দেশ হবার দিকে এগিয়ে চলেছি আমরা। কিন্তু এই ঝাঁ চকচকে সাফল্যের মধ্যেও প্রদীপের নিচের অন্ধকারের মতো এদেশের বাসিন্দাদের একটা বড় অংশ এখনও খোলা জায়গায় মলত্যাগ করেন। বিষয়টা যতটা না লজ্জার, তার থেকেও অনেক বেশি আতঙ্কের। খোলা জায়গায় মলত্যাগের জেরে প্রতি বছর অসংখ্য দেশবাসী ডায়রিয়া, হেপাটাইটিস, ডেঙ্গুর মতো জল ও মলবাহিত রোগে আক্রান্ত হন। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যে এই ছবিটা বদলাতে সচেষ্ট হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নেওয়া হয়েছে মিশন নির্মল বাংলা নামের বিশেষ কর্মসূচি। 2019 সালের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত পরিবারে শৌচাগার নির্মাণ ও তার ব্যবহার সুনিশ্চিত করা এই মিশনের অন্যতম প্রধান লক্ষ্য। এই মিশনকে সফল করতে জনগণকে সঙ্গে নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন সরকারি আধিকারিকরা। খোলা জায়গায় মলত্যাগের বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশেষ কর্মশালার আয়োজন করা হচ্ছে। পোশাকি ভাষায় যাকে বলা হয় ট্রিগারিং এক্সারসাইজ। ভোরবেলায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই গ্রামের মাঠে ঘাটে চালানো হচ্ছে বিশেষ অভিযান। খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করাই এই অভিযানের অন্যতম লক্ষ্য। এসবের সঙ্গেই পাল্লা দিয়ে চলছে শৌচাগার তৈরির কাজ। পশ্চিমবঙ্গের গ্রামগুলিতে ইতিমধ্যেই কয়েক লক্ষ পরিবারে শৌচাগার তৈরি করেছে প্রশাসন। এতদিন পর্যন্ত যারা খোলা মাঠে মলত্যাগ করতেন, এখন তাঁরাই শৌচাগার ব্যবহার করছেন। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শৌচাগার তৈরির সময়ে বেশ কিছু ভুলের কারণে অল্প দিনের মধ্যেই সেগুলি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। আমরা এটা খুব স্পষ্ট করে মানুষকে বোঝাতে চাই, বলতে চাই যে এই শৌচাগার তৈরি করার কতগুলো প্রক্রিয়া আছে, কতগুলো পদ্ধতির মধ্যে দিয়ে করতে হয়, ধাপে ধাপে এটা তৈরি করতে হয়। এর প্রত্যেকটি ধাপ, এর প্রত্যেকটি পর্যায় আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে এবং সেটা মেনে চলেই আমাদের কাজ করতে হবে। এজন্যই আজকে আমরা আপনাদের সামনে একদম ধাপে ধাপে কিভাবে এই কাজটা হচ্ছে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটাকে কিন্তু খুব ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, একেবারে নিজেদের ভেতরে নিয়ে নিতে হবে, যাতে করে এই পদ্ধতি মেনে, এই প্রকরণ মেনে এইভাবেই ধাপে ধাপে আপনারা শৌচাগারটা তৈরি করতে পারেন। যিনি শৌচাগার তৈরি করছেন তিনি যেমন বুঝবেন, যার শৌচাগার তৈরি হচ্ছে তাকেও কিন্তু বুঝতে হবে। বর্তমানে সরকারি উদ্যোগে সারা রাজ্যে 2 কূপ বিশিষ্ট শৌচাগার তৈরির কাজ চলছে। আসুন জেনে নিই 2 কূপ বিশিষ্ট শৌচাগার জিনিসটি ঠিক কী। এই ধরনের শৌচাগারের ভেতরে থাকে পাদানি সমেত রুরাল প্যান। সেই রুরাল প্যানটি সাইফনের সঙ্গে যুক্ত হয় এবং সেখান থেকে ওয়াই জাংশনের মাধ্যমে 4 ফুট গভীরতা বিশিষ্ট 2টি শোষক কূপের সঙ্গে যুক্ত থাকে। প্রথমেই আসা যাক পায়খানা ঘরের কাঠামো নিয়ে আলোচনায়। পায়খানা ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ 3 ফুট করে হওয়া উচিত। মেঝেটি পাকা হওয়া দরকার। পায়খানা গর্তের দুদিকে 2টি পাদানি ঠিকমতো বসাতে হবে। পায়খানা ঘরের 3 দিকে থাকবে পাকা দেওয়াল। 5 ইঞ্চি ইটের গাঁথনির দেওয়াল হলেই যথেষ্ট। দেওয়ালের গায়ে প্লাস্টার করে দিলে তা আরও টেকসই হবে। পায়খানা ঘরের মাথার ছাউনি টালির, টিনের, এমনকি গোল পাতারও হতে পারে। পায়খানা ঘরের দরজা টিনের, কাঠের, বাঁশের, পিভিসি, প্লাস্টিকেরও হতে পারে। পায়খানা ঘরের ভিত কেমন হবে? মাটির নিচে কমপক্ষে 1 ফুট ভিত খুঁড়তে হবে। সেখানে 4 ইঞ্চির একটি ঢালাই দিতে হবে। এই ঢালাইয়ের ওপর থেকে ইটের গাঁথনি শুরু হবে। এবার আমরা আলোচনা করব শৌচাগারের প্যান কেমন হবে তা নিয়ে। 2 কূপ বিশিষ্ট শৌচাগারে রুরাল প্যান ব্যবহার করাই ভালো। রুরাল প্যানের ঢাল অন্যান্য প্যানের থেকে অনেকটা বেশি হওয়ায় অল্প জল ব্যবহার করলেই মলকে ঠেলে নামিয়ে দেওয়া যায়। ব্যবহারের আগে খানিকটা জল প্যানে ঢেলে দিলে প্যানের দেওয়ালটা পিচ্ছিল হয়ে যায়। এতে পায়খানা করার পর মল ধুয়ে ফেলার কাজটা অনেক সহজ হয়ে যায়। জলের ব্যবহারও অনেকটাই কমে যায়। এবার আলোচনা করব সাইফন নিয়ে।
সাইফনকে সহজ ভাষায় একটি বাঁকানো পাইপ বলা যেতে পারে। এই বাঁকানো অংশে সবসময় জল জমে থাকে। এই জমে থাকা জলকে বলা হয় জলবন্ধনী বা ওয়াটার সিল। এই জলবন্ধনী থাকার ফলে শোষক কূপের মধ্যে উৎপন্ন হওয়া মিথেন গ্যাস বিভিন্ন রকম পোকামাকড় এবং জীবাণু সংযোগ পাইপের রাস্তা ধরে ওপরে অর্থাৎ পায়খানা ঘরে উঠে আসতে পারে না। এতে পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা থাকে না। সাইফনের একটি দিক যুক্ত থাকে রুরাল প্যানের সঙ্গে। অন্য প্রান্তটি থেকে পাইপ বার করে ওয়াই জাংশনের সঙ্গে যুক্ত করা হয়। এবার আসা যাক জাংশন বক্স বা ইন্সপেকশন পিট সম্পর্কিত আলোচনায়। 2 কূপ বিশিষ্ট শৌচাগারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল জাংশন বক্স বা ইন্সপেকশন পিট। পায়খানার প্যান থেকে মল জলের সঙ্গে ধুয়ে সাইফনের মাধ্যমে প্রথমে আসবে সিমেন্ট ও ইট দিয়ে তৈরি একটি ছোট্ট চেম্বারে। চেম্বারটির আয়তন হবে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এই চেম্বারটিকেই বলা হয় ইন্সপেকশন পিট। এই ইন্সপেকশন পিটের অন্যদিকের দেওয়াল থেকেই 2টি আলাদা আলাদা পাইপ বেরিয়ে চলে যাবে 2টি আলাদা আলাদা জল শোষক কূপে। যে জল শোষক কূপটি ব্যবহার করা হবে সেটির সঙ্গে যুক্ত পাইপের মুখ খোলা থাকবে, ফলে সেটি দিয়ে মল ও জল শোষক কূপে গিয়ে পড়বে। যে জল শোষক কূপটি ব্যবহার করা হবে না সেটির সঙ্গে যুক্ত পাইপের মুখ কংক্রিটের ব্লক দিয়ে বন্ধ করা থাকবে, যাতে সেটি দিয়ে মল বা জল গর্তে যেতে না পারে। প্রয়োজনে অল্প সিমেন্ট দিয়েও ওই পাইপের মুখটি জ্যাম করে রাখা যেতে পারে। কয়েক বছর পর যখন প্রথম জল শোষক কূপটি ভর্তি হয়ে যাবে তখন সেটির সঙ্গে যুক্ত পাইপের মুখটি বন্ধ করে দিতে হবে এবং দ্বিতীয় জল শোষক কূপের মুখটি খুলে দিতে হবে। এরপর থেকে দ্বিতীয় জল শোষক কূপটিতেই মল ও জল জমা হবে। প্রথম জল শোষক কূপের মধ্যে থাকা মল মাটি চাপা দিয়ে রাখলে মোটামুটি 15 মাস পর তা সারে পরিণত হবে। এবার আসুন জেনে নিই কূপ দুটির গভীরতা কত হবে। মনে রাখবেন, কূপগুলির গভীরতা কোনোভাবেই যেন 4 ফুটের বেশি না হয়। কূপ খোঁড়ার সময় যে বিষয়টি ভুললে চলবে না সেটি হলো মাটির নিচেই রয়েছে পানীয় জলের স্তর। কূপের গভীরতা যদি 4 ফুটের বেশি হয় তাহলে মলের সঙ্গে থাকা নানা ধরনের জীবাণু মিশে যাবে মাটির নিচের ওই পানীয় জলের স্তরে। আর তা যদি হয় তাহলে পাশাপাশি কুয়ো বা নলকূপের জলও দূষিত হয়ে পড়বে। তাই জল শোষক গর্তের গভীরতা কোনো মতেই 4 ফুটের বেশি করা যাবে না। জল শোষক কূপের দেওয়ালে ফুটো রাখতে হবে। প্রতিবার জল শোষক কূপে আসা মলের সঙ্গে থাকে অনেকটা পরিমাণ জল। ওই জলটা বেরোবার যদি কোনো রাস্তা না থাকে তাহলে খুব তাড়াতাড়ি কূপটি ভরে যাবে। সেজন্যই কূপের দেওয়ালের গায়ে ফুটো রাখা দরকার। এই ফুটোগুলি দিয়ে কূপের ভিতরের জল বাইরের মাটির সঙ্গে মিশে যায়, ফলে গর্তটি সহজে জলে ভর্তি হয় না। কমপক্ষে 3 বছর ব্যবহার করা যায়। এছাড়া কূপের মধ্যে থাকা মল পচে গিয়ে তৈরি হওয়া মিথেন গ্যাসও এই ফুটোগুলি দিয়ে বেরিয়ে গিয়ে মাটির সঙ্গে মিশে যেতে পারবে। গর্তে পড়ে থাকবে শুকনো মল, যা পরে উৎকৃষ্ট সারে পরিণত হয়। কূপের দেওয়ালে কিভাবে এই ফুটো রাখা যাবে? আমাদের রাজ্যে অধিকাংশ জায়গাতেই এখন শৌচাগারের জল শোষক গর্তের দেওয়াল তৈরিতে কংক্রিটের রিং ব্যবহার করা হয়। এই রিংগুলির উচ্চতা হয় 1 ফুট করে, অর্থাৎ একটি 4 ফুটের জল শোষক গর্তে রিং লাগবে 4টি। 2 কূপ বিশিষ্ট একটি শৌচাগারের জন্য রিং লাগে মোট 8টি। এই রিংগুলি কূপের মধ্যে বসাবার সময় 2টি রিংয়ের মধ্যে কয়েকটি করে 1 ইঞ্চি পুরু প্রিকাস্ট কংক্রিট ব্লক পরাতে হবে। ব্লকগুলি এমনভাবে তৈরি করতে হবে যাতে রিংগুলিকে ঠিকমতো আঁকড়ে ধরে দেওয়ালটিকে সোজা রাখতে পারে। এর পাশাপাশি কংক্রিটের রিংয়ের গায়ে দরকার মতো ছিদ্র রাখা যেতে পারে। সেক্ষেত্রে রিং ঢালাইয়ের সময়
ছাঁচের মধ্যে সেই ব্যবস্থা রাখতে হবে। দুটি কূপের মধ্যে দূরত্ব কত হবে? দুটি জলশোষক কূপের মধ্যে দূরত্ব সাধারণভাবে 1 মিটার হওয়া উচিত। এই দূরত্ব যদি কম রাখা হয় তাহলে যে কূপটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে সেটি থেকে বেরিয়ে আসা জল মাটি দিয়ে চুঁইয়ে এসে পাশের কূপটির দেওয়ালকেও স্যাঁতস্যাঁতে করে দিতে পারে, যা একেবারেই হওয়া উচিত নয়। আবার দুটি কূপ খুব কাছাকাছি হলে মাটির ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে দুটি কূপের দেওয়ালই ধসে পড়তে পারে। সেক্ষেত্রে শৌচাগারটি ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়বে। একটি কূপ ভর্তি হতে কত সময় লাগবে? 4 থেকে 5 জনের একটি পরিবার 2 কূপ বিশিষ্ট একটি শৌচাগার রোজ ব্যবহার করলে প্রথম কূপটি ভর্তি হতে সময় লাগবে কমপক্ষে 3 বছর। 3 বছর পর প্রথম কূপটি ভর্তি হয়ে গেলে পায়খানার সঙ্গে সেটির সংযোগ পাইপের মুখ বন্ধ করে দিয়ে দ্বিতীয় কূপটির সংযোগ পাইপের মুখ খুলে দেয়া হবে। পরবর্তী 3 বছর দ্বিতীয় কূপটি ব্যবহৃত হতে থাকবে। 15 মাস পর প্রথম কূপের ওপরের ঢাকনা খুললেই দেখা যাবে ভেতরে পড়ে রয়েছে কিছু শুকনো সার জাতীয় পদার্থ। নিজেরাই কোদাল দিয়ে তুলে ওই সার চাষের ক্ষেতে মিশিয়ে দিলে ভালো ফলন হয়। প্রথম কূপটিকে এইভাবেই খালি করে দিয়ে আবার আগের মতো তৈরি রাখা হবে, যাতে দ্বিতীয় কূপটি ভর্তি হয়ে গেলেই এটিকে চালু করে দেওয়া যায়। এইভাবে কূপ দুটিকে ক্রমান্বয়ে কাজে লাগিয়ে 4 থেকে 5 জনের একটি পরিবার আজীবন কাল ধরে শৌচাগারটি ব্যবহার করতে পারবে। আসুন জেনে নিই কোথায় তৈরি করা যাবে 2 কূপ বিশিষ্ট শৌচাগার। 2 কূপ বিশিষ্ট শৌচাগার তৈরির সময় যে জিনিসটির দিকে বিশেষভাবে নজর দিতে হবে সেটি হলো জলের উৎস থেকে কূপ দুটির দূরত্ব। টিউবওয়েল, কুয়ো বা পুকুর থেকে শৌচাগারের কূপ দুটি নিরাপদ দূরত্বে থাকা প্রয়োজন। না হলে ওই গর্ত থেকে বেরিয়ে আসা ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু আড়াআড়িভাবে পৌঁছে যেতে পারে ওই জলের উৎসে। ফলে দূষিত হবে খাবার জল, রান্নার জল, নিত্য ব্যবহারের জল। পলি মাটি এলাকায় জলের উৎস থেকে শৌচাগারের কূপগুলির দূরত্ব রাখতে হবে কমপক্ষে 5 মিটার। বেলে মাটি এলাকায় এই দূরত্ব রাখতে হবে কমপক্ষে 10 মিটার। যে সমস্ত জায়গায় বর্ষায় জল জমে সেই সমস্ত জায়গায় শৌচাগার না তৈরি করাই বাঞ্ছনীয়। বন্যাপ্রবণ এলাকায় শৌচাগারের কূপ দুটি তৈরির সময় বিশেষ পদ্ধতিও অবলম্বন করতে হয়। এইসব এলাকায় কূপের উচ্চতা বা গভীরতা মাটির তলায় কম রেখে মাটির ওপরে বেশি রাখা হয়। এক্ষেত্রে যে রিংগুলি মাটির তলায় থাকে শুধুমাত্র সেগুলিতেই ফোকর রাখা হয়, মাটির ওপরে থাকা রিংয়ে ফোকর থাকে না। শুধু তাই নয়, মাটির ওপরে থাকা রিংগুলিকে মাটি দিয়ে ঘিরে ঢাল তৈরি করে দিতে হয়। এর ফলে বন্যার জল ঢাল বেয়ে নিচের দিকে চলে যায়, কূপের মধ্যে প্রবেশ করতে পারে না। এই ধরনের শৌচাগারে কি গ্যাস পাইপ লাগাতে হবে? 2 কূপ বিশিষ্ট শৌচাগারের জল ও গ্যাস কূপের দেওয়ালের ছিদ্র দিয়ে মাটির সঙ্গে মিশে যায়, তাই গ্যাস পাইপ লাগাবার আর কোনো দরকার হয় না। গ্যাস পাইপ লাগালে বরং কূপের ভেতরের মিথেন গ্যাস পাইপ দিয়ে বেরিয়ে এসে পরিবেশ দূষণ ঘটাতে পারে। শৌচাগার তো তৈরি হলো, এবার তো এটাকে ব্যবহার করতে হবে। আপনাদের মনে রাখতে হবে যে এই যে শৌচাগারটি তৈরি হয়েছে এটি কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদেরকে প্রতিটি ধাপে দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে গোটা জিনিসটা তৈরি করা সম্ভব হয়েছে। এখন এটা যে তৈরি হওয়ার পর এটার ব্যবহার করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে এর একটা রক্ষণাবেক্ষণ লাগে, আর কিচ্ছু না। শৌচাগারের রক্ষণাবেক্ষণ মানে অনেক কিছু তার জন্য অর্থ ব্যয় করতে হয় এরকম নয়, কিন্তু আপনাকে ব্যবহারের আগে এবং ব্যবহারের পরে জলটাকে ঠিকমতো দিতে হবে, এটাই কিন্তু রক্ষণাবেক্ষণের মূল কথা। কিন্তু সেই সঙ্গে সঙ্গে অনেক বেশি করে আপনাকে মাথায় রাখতে হবে যে এই শৌচাগারে পরিবারের প্রত্যেকেই কিন্তু এই শৌচাগারটি ব্যবহার করবেন, এছাড়া কোনো অবস্থাতে খোলা মাঠে যাবেন না। এমনকি পরিবারে যে সমস্ত বাচ্চারা আছে তাদের যে মল
সেই মলটাকেও কিন্তু এই শৌচাগারে নিষ্কাশনই করতে হবে, অর্থাৎ এই গর্তের মধ্যে ফেলে দিয়ে জল দিয়ে এটাকে ধুয়ে দিতে হবে, যাতে করে ওই বাচ্চার মলটাও কোনো অবস্থাতে পরিবেশকে দূষণ করতে না পারে। এটা একটা বিষয় মাথায় রাখা। এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো, যারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন, এই কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু একদম বারবার করে দেখে নেবেন যে প্রতিটি পরিবারের প্রতিটি মানুষ শৌচাগার ব্যবহার করছেন কি না। এটা যদি ঠিক মতো আপনি দেখে না নেন, শৌচাগারটা তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু ব্যবহারটা নিশ্চিত না করতে পারেন, তাহলে কিন্তু আমাদের গোটা যে অভিযানটি, যেভাবে আমরা এই মিশনে কাজ করছি, এই মিশনের লক্ষ্য পূরণে আমরা ব্যর্থ হব। সুতরাং গ্রাম পঞ্চায়েতের কাছে আমাদের অনুরোধ,